পাকিস্তানের শক্তি বাড়াতে $686 মিলিয়ন প্রযুক্তি সহায়তা দিচ্ছে ট্রাম্প। ভারতকে সাহায্য করতেই কি এই পদক্ষেপ আমেরিকার? বাইরন ঝড়ের তাণ্ডবে গাজায় বাড়ছে মৃতের সংখ্যা, তবু স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় ফিলিস্তিনি শিশুরা। সিরিয়ার সাথে যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি ইসরায়েলের, তবে কি আবারও বড় ধরনের সংকটের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য? আসসালামু আলাইকুম, দেখছেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান এবার আরও শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছে $686 মিলিয়ন আপগ্রেড প্যাকেজ, যাতে আছে উন্নত নেভিগেশন, লিঙ্ক 16 নেটওয়ার্ক, সফটওয়্যার আপডেট এবং বিপুল স্পেয়ার পার্টস। বিশ্লেষকরা বলছেন, রুশ তেল কেনা নিয়ে ভারতের উপর ট্রাম্পের ক্ষোভ এখন রাজনৈতিক চাপের রূপ নিচ্ছে। পাকিস্তানের আকাশ শক্তি বাড়িয়ে কি দিল্লিকে সাহায্য করতে চায় আমেরিকা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারতকে শায়েস্তা করতে এবার পাকিস্তানের শক্তি বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদকে তাদের F-16 যুদ্ধবিমান আপগ্রেড করার জন্য $686 মিলিয়ন অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ দিচ্ছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের দেয়া প্যাকেজটিতে থাকবে উন্নত মানের নেভিগেশন, হার্ডওয়্যার সফটওয়্যার আপডেট, যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য রিয়েল টাইম নেটওয়ার্ক, লিঙ্ক 16 সিস্টেম এবং বিপুল পরিমাণ স্পেয়ার পার্টস। প্রশিক্ষণের জন্য দেয়া হচ্ছে MK-82 বোমার খালি কেসিং। পাকিস্তানের যুদ্ধবিমান আপগ্রেড হলে আঞ্চলিক আকাশ যুদ্ধে তৈরি হবে বড় রকমের ব্যবধান। আর এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সাফ জানিয়ে দিচ্ছেন, ভারতকে নিয়ন্ত্রণে রাখতে অন্য পথেও যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের মধ্যকার এই সমঝোতা শুধুমাত্র সামরিক চুক্তি নয়, পাকিস্তানকে শক্তিশালী করে ভারতের উপর যেন নিজের ক্ষোভ প্রকাশ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দক্ষিণ এশিয়ায় পাক ভারত পুরনো দ্বন্দ্ব কাজে লাগিয়ে দিল্লিকে শায়েস্তা করার সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় লাভের অংশীদার হচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দাবি, এমন পদক্ষেপ অঞ্চলগত শক্তির ভারসাম্য নষ্ট করবে না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এখনই কেন পাকিস্তানের F-16 আপগ্রেড করতে দিচ্ছে আমেরিকা? রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক বসিয়েছেন ট্রাম্প। পাশাপাশি মার্কিন অস্ত্র কেনার জন্য দিল্লিকে মাসের পর মাস চাপ দিয়েও পাননি কোনো ফলাফল। যুক্তরাষ্ট্রের সঙ্গে একের পর এক প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ভারত। ঠিক এ সময়ে পাকিস্তানকে শক্তিশালী করার ঘোষণা মোটেও কাকতালীয় নয় বলে মনে করেন বিশ্লেষকেরা। তাদের দাবি, ট্রাম্পের বল প্রয়োগের ধরন বরাবরই কঠোর। প্রতিপক্ষকে প্রথমে তিনি শাস্তির ভয় দেখান, তারপর দেন নানা প্রলোভন। ভারতের শুল্ক বাড়ানো ও পাকিস্তানকে অস্ত্র দেওয়া যেন সেই কৌশলেরই অংশ। ট্রাম্পের সিদ্ধান্ত ভারতকে বড় রকমের ধাক্কা দিতে পারে। যেমন পাকিস্তানের F-16 আপগ্রেড করার অর্থ হল কাশ্মীর সীমান্তে আকাশযুদ্ধের ঝুঁকি আরও বেড়ে যাওয়া। গত মে মাসের সংঘর্ষে পাকিস্তানের পাঠানো 42টি উন্নত যুদ্ধবিমানের বড় অংশই ছিল F-16। এছাড়াও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে, দিল্লি যদি মার্কিন স্বার্থকে অগ্রাধিকার না দেয়, তাহলে ওয়াশিংটনের কাছে বিকল্প শক্তির অভাব নেই। আর দক্ষিণ এশিয়ায় পাকিস্তান হবে সেই বিকল্প। পাকিস্তানকে F-16 আপগ্রেড প্যাকেজ দেওয়ার ব্যাপারে ট্রাম্পের অবস্থান কেবলমাত্র ভারতকে চাপে রাখার কৌশল হিসেবে দেখতে নারাজ অনেক বিশ্লেষক। কারণ পাকিস্তান শুধুমাত্র মার্কিন অস্ত্র বাজারের উপর নির্ভরশীল নয়। 2020 সালের পর থেকে দেশটির 80% বেশি সমরাস্ত্র এসেছে চীন থেকে। সাম্প্রতিক পাক ভারত সংঘর্ষেও পাকিস্তান সবচেয়ে বেশি ভরসা করেছে চীনা J-10 এবং JF-17 যুদ্ধবিমানের উপর। চীন আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখে দুই দিক থেকেই সুবিধা নিচ্ছে পাকিস্তান। কিন্তু ট্রাম্পের রাজনৈতিক খেলা অন্যদিকে ভারতকে ফেলছে নতুন বিপদে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শক্তিশালী ঝড় বাইরনে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা ভূখণ্ডটিতে 24 ঘণ্টায় ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, দেয়াল, তাঁবু ধসে 3 শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই 3 শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। ইসরায়েলি হামলায় গাজার বেশিরভাগ ভবন ধসে গেছে। বাসিন্দারা আশ্রয় নিয়েছে ছোট ছোট তাঁবুতে। যদিও এসব তাঁবুতে বসবাসের জন্য নেই প্রয়োজনীয় সরঞ্জাম, নিচে বিছানা করে ঘুমোতে হচ্ছে ফিলিস্তিনিদের। ইসরায়েলি নিষেধাজ্ঞায় গাজায় প্রবেশ করছে না
প্রয়োজনীয় সরঞ্জাম। এর মধ্যে ঝড়ের তাণ্ডব শুরু হয়, প্লাবিত হয়েছে বেশিরভাগ তাঁবু, ভেঙে পড়ার ঘটনা আছে। গাজার সিটির 7টি শরণার্থী শিবিরে শুক্রবার সকালে তীব্র ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর গাজার বীর আন-নিজা এলাকায় ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক মৃতদেহ এবং 2 শিশুকে জীবিত উদ্ধার করা হয়। দক্ষিণ গাজার খান ইউনুসের আল মাওয়াশি এলাকায় ঝড় এবং ভূমিধসে অনেক তাঁবু হুমকির মুখে। এসব এলাকায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছে অন্তত 8,50,000-এরও বেশি ফিলিস্তিনি। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজায় আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপ ঘেরা ভূখণ্ডটিতে শিশুদের জন্য সামান্য বিনোদনের আয়োজন করা হচ্ছে। কেউ দুলছে দোলনায়, কেউ বা মজার খেলায় পানি ছিটাচ্ছে। বিশ্ববাসীর প্রত্যাশা এই হাসি যেন আর কোনো আগ্রাসনে থেমে না যায়, ইসরায়েলের আগ্রাসন যেন আর কোনো প্রাণ না ঝরে গাজার বুকে। বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। গাজার আকাশ এখন অন্যরকম। বহুদিন পর ছোট ছোট মুখগুলোতে ফুটেছে মুক্ত শ্বাসের হাসি। ধ্বংসস্তূপের শহরে এমন দৃশ্য একসময় কেবল কল্পনাতে ছিল, এখন সেই কল্পনা যেন বাস্তবে রূপ নিচ্ছে। যুদ্ধবিধ্বস্ত শহরে শৈশবের বুক ভরা ভয় সরিয়ে শিশুরা ফিরছে জীবনের খেলাঘরে। কেউ দোলনা বেয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে, আবার কেউ ভাঙা টিন আর প্লাস্টিক নিয়ে বানানো ছোট্ট নৌকায় পানি ছিটিয়ে হাসছে, ছুটোছুটি করছে। ধ্বংসপ্রাপ্ত বাড়ির খোলা আঙিনায় চড়ুই ভাতি খেলছে, যেন এক মুহূর্তের জন্য হলেও যুদ্ধ, বোমা, আগুন তাদের জগৎ থেকে দূরে সরে গেছে। শিশুদের এসব হাসি ছিল বিশ্ববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, যে হাসি লাখো মৃতদেহের ভিড়ে হারিয়ে গিয়েছিল। এক রাতেই আনন্দের মুহূর্তগুলো কেড়ে নিয়েছিল ইসরায়েলের দখলদার বাহিনী। ঘুমের বিছানা বদলে গিয়েছিল বিধ্বস্ত শহরে। খেলাধুলার মাঠ পরিণত হয় ধুলোয় ঢাকা ধ্বংসস্তূপে। শিশুরা হয়তো জানে না রাজনীতি কি, কিন্তু জানে ভয় কেমন, দৌড়ে পালাতে হয় কেন, আর মায়ের অশ্রু কিভাবে বুক ভিজিয়ে রাখে। সেই সব শিশু আজ যখন মুক্ত বাতাসে হাসছে, তখন বোঝা যায় মানবতার সেরা প্রতীক তারাই। বিশ্লেষকরা মনে করছেন এই দৃশ্যগুলো শুধু আনন্দের ছবি নয়, এগুলো যুদ্ধ পরবর্তী মানসিক পুনর্জাগরণের ইঙ্গিত। বহু শিশু ট্রমায় ভুগছে, অনেকেই প্রিয়জনকে হারিয়ে নিঃস্ব হয়েছে, তবুও তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। এসব হাসি বলে দেয় এই শিশুরাই ভবিষ্যতে গাজার পুনর্গঠনে শক্তি হয়ে উঠবে। তবে একই সঙ্গে বাস্তবতা হলো তাদের এই হাসি এখনো অনিশ্চয়তার উপর দাঁড়িয়ে আছে। যুদ্ধবিরতির প্রতিটি দিন তাদের জন্য এক টুকরো শ্বাস নেওয়ার সময়, আবার ভয়ও, যদি কখনো সেই আকাশ আবারও আগুনে লাল হয়ে যায়। কারণ ইসরায়েলের দখলদার বাহিনী এখনো মাঝে মধ্যেই হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার শিশুদের হাসি হয়তো পৃথিবীর প্রতি এক নীরব আহ্বান, শান্তির, নিরাপত্তার, বেঁচে থাকার এক ন্যূনতম মানবাধিকার পাওয়ার আহ্বান। আজ যে শিশুটি পানি ছিটাচ্ছে, দোলনায় আকাশ দেখছে, তাদের চোখের সেই নির্ভাবনা যেন আর কখনো ছিনিয়ে না নেয় কোনো নিষ্ঠুর আগ্রাসন। মানবতার জয় হোক এই হাসিতে, মুক্ত খেলায়, জীবন উৎসবে, এমনটাই প্রত্যাশা সকলের। মোর্শেদ আলম, বাংলা ভিশন। কুরেত্রা শহরের কাছে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাইন চিকোলি। সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র ব্যক্তিরা কুরেত্রার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানের দিকে আসছেন, এমন এক ভিডিও ছড়িয়ে পড়ার পর এ মন্তব্য করলেন চিকোলি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কুনেত্রা শহরের কাছে ঘটে যাওয়া ঘটনাবলীর পর সিরিয়ার সাথে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে, এমনটাই বলেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিরা কুনেত্রার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানের কাছাকাছি সরে আসছেন, এমন এক ভিডিও প্রচারিত হওয়ার পর চিকলি এই মন্তব্য করেছেন। 9 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র লোকজন গোলান উপত্যকার কাছে ইসরায়েলি সেনা অবস্থানের কাছে চলাচল করছে। তেল আবিব এই কার্যক্রমকে নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করেছে, যদিও এই এলাকা বহু বছর ধরে ইসরায়েলের হামলা, অনুপ্রবেশ ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের সাক্ষী। একই
একই সময়ে কুনেত্রায় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট ও কয়েকজন সিরীয় বেসামরিক নাগরিকের মধ্যে উত্তেজনা বাড়ে। সে সময় যুক্তরাষ্ট্রের জাতিসংঘ দূত মাইক ওয়ালস এবং ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন সেখানকার মাঠ পরিদর্শনে ছিলেন। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ওয়ালস ও ডানান প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরে পুরনো কুনেত্রা এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করেন। তারা গাড়িতে ফেরত যাওয়ার সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। সেখানে গোলাগুলির শব্দ শোনা যায় এবং একটি সশস্ত্র কনভেয়ারের আগমন দেখা যায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে ওই সময় ইসলামিক জিহাদের এক সদস্যকে গ্রেফতারের চেষ্টা হচ্ছিল। ইসরায়েল অনেকদিন ধরেই আশঙ্কা করছে যে ইরাক ও সিরিয়ার মধ্য দিয়ে লেবানন পর্যন্ত একটি স্থল করিডোর প্রতিষ্ঠা করতে চাইছে ইরান, যা ইরানকে সরাসরি ভূমধ্যসাগরে প্রবেশাধিকার দেবে এবং লেবাননের হিজবুল্লাহকে অস্ত্র ও রসদ সরবরাহে কাজ করবে। ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ার অভ্যন্তরে ইরানের সামরিক লক্ষ্যবস্তু, অস্ত্রের গুদাম এবং কনভয় লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিবেশী মেক্সিকো ভারতের উপর বাড়তি শুল্কের বোঝা চাপানোর দুঃসংবাদ দিয়েছে। এ সময় ট্রাম্প মোদীর ফোনালাপ হলো যখন অমীমাংসিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে দর কষাকষির জন্য ভারত সফরে গেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। চলতি সপ্তাহে ভারতের চালেও দ্বিগুণ শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। বৃহস্পতিবারে ফোনালাপের তথ্য এক্স হ্যান্ডেলে জানিয়েছে নরেন্দ্র মোদী। বলেছেন, কথা হয়েছে পারস্পরিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে। তার দপ্তর জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে মূলত বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা খাত নিয়ে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশের সামরিক বাহিনীর মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহায়তা বাড়ানো এবং কৌশলগত প্রযুক্তি বিনিময়ের বিষয়ে কথা হয়েছে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের অনুরোধ না মানায় বাড়তি 25% সহ ভারতের উপর আরোপিত শুল্ক পাকাপোক্তভাবে 50% নির্ধারণ করেছে ট্রাম্প, যা গত 27 আগস্ট কার্যকর হয়েছে। এদিকে ভারত, চীন সহ কয়েকটি দেশের উপর শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেক্সিকো। এমন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মেক্সিকোর উচ্চকক্ষ সিনেট। এতে ভারত থেকে পাঠানোর নির্দিষ্ট কিছু পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ব্যাপক বিক্ষোভ, রাজপথের আন্দোলনের জেরে পদত্যাগে বাধ্য হল ইউরোপের দেশ বুলগেরিয়ার সরকার। দেশটিতে টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ কর্মসূচি দুর্নীতির বিরুদ্ধে শুরু করা হলেও পরে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। আগামী 1 জানুয়ারি বুলগেরিয়ার ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর জোট ইউরোজোনে যোগদানের কথা ছিল। তার ঠিক আগেই এমন সরকার পতনের ঘটনার সঙ্গে আঞ্চলিক রাজনীতির যোগসূত্র থাকতে পারে বলেও মনে করছেন অনেকেই। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। টানা কয়েক সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভ ও রাজপথের আন্দোলনের জেরে পদত্যাগে বাধ্য হল ইউরোপের দেশ বুলগেরিয়ার সরকার। দুর্নীতি বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষের টানা বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী রোজেন জেলিয়াসকভ। 12 ডিসেম্বর সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে বুলগেরিয়ায় বিক্ষোভ কর্মসূচি শুরু করা হলেও পরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশটির রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণ সাগর তীরবর্তী বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি বুলগেরিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের বালকান অঞ্চলে অবস্থিত এই দেশটিতে বহু বছর ধরে দুর্নীতি একটি গভীর সমস্যা। সরকার পতনের ঠিক আগের সপ্তাহে 2026 সালের বাজেট পরিকল্পনা নিয়ে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এই বাজেটে সামাজিক সুরক্ষা খাতে অবদান ও লভ্যাংশের ওপর কর বৃদ্ধির প্রস্তাব ছিল, যা জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। তীব্র প্রতিবাদের মুখে সরকার বিতর্কিত বাজেট পরিকল্পনা প্রত্যাহার করে নেয়। তবে বাজেট প্রত্যাহার হলেও জনগণের ক্ষোভ থামেনি, বরং বিক্ষোভকারীরা তাদের দাবিকে আরও বিস্তৃত করে দুর্নীতি দমনে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে রাজধানী সোফিয়া সহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বুলগেরিয়ার পার্লামেন্ট গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী দলগুলো। তবে ভোটাভুটির কয়েক মিনিট আগে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী রোজেন জেলিয়াসকভ তার পদত্যাগের ঘোষণা দেন। তরুণ প্রজন্মের নেতৃত্বে সফল হওয়া এই আন্দোলনকে ইতিবাচকভাবেই দেখছেন দেশটির সাধারণ মানুষ। আমি আশা করি সামনে ইতিবাচক কিছু হবে। তবে যেহেতু আমি পুরনো প্রজন্মের, তাই অতিরিক্ত আশাবাদী হওয়া নিয়েও আমার আপত্তি আছে। তবুও আমি তরুণদের সমর্থন
সমর্থন করি। আমি সত্যিই আশা করি তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এটা স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত ছিল। এখন আমরা আশা করছি যে পার্লামেন্টে থাকা 240 জনের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিরা বেরিয়ে আসবেন। সেখানে অবশ্যই বিচক্ষণ ব্যক্তিরা আছেন। আশা করছি আমরা এতদিন যে অপব্যবহার দেখেছি তার অবসান ঘটাতে পারবেন। বুলগেরিয়া একটি গভীর রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। গত 4 বছরে দেশটিতে মোট 7 বার জাতীয় নির্বাচন হয়েছে। এই ঘন ঘন নির্বাচনই দেশটির রাজনৈতিক অস্থিরতার মাত্রা তুলে ধরে। আগামী 1 জানুয়ারি বুলগেরিয়ার ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর জোট ইউরোজোনে যোগদানের কথা ছিল। তার ঠিক আগেই এমন সরকার পতনের ঘটনার সাথে আঞ্চলিক রাজনীতির যোগসূত্র থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। এই সময়ে সরকারের পতন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া বুলগেরিয়ার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাও সীমিত। এখন তিনি সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠনের চেষ্টা করবেন। তবে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন সরকার গঠন কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। শক্তিশালী ভূমিকম্পের 3 দিনের মাথায় আবার ভূমিকম্প জাপানে। এবার 6.7 মাত্রা ভূমিকম্প আঘাত এনেছে জাপানের উত্তর পূর্বাঞ্চলে। হোক্কাইডো সহ অন্তত 3টি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করার কয়েক ঘন্টা পর তা তুলে নেওয়া হয়। শক্তিশালী কম্পনে আতঙ্কিতরা ঘর ছেড়ে খোলা জায়গায় জড়ো হন। জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা JMA জানায়, স্থানীয় সময় সকাল 11:44 আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.7। পরে 30 মিনিটে 4 এবং 5 মাত্রা আরও 3টি কম্পন রেকর্ড হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ USGS জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল কুজি শহর থেকে প্রায় 130 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। এর প্রভাবে স্থানীয় সময় দুপুরে 1:20 নাগাদ সুনামির আশঙ্কায় হোক্কাইডো, ইয়াওতে এবং মিয়াগি অঞ্চলের অধিবাসীদের সতর্ক করা হয়। দুপুর 12:35 নাগাদ হোক্কাইডো উপকূলে 20 সেন্টিমিটার উচ্চতার 2 দফা জোয়ার ছাড়া কোনো অঘটন ঘটেনি। গত 9 ডিসেম্বর 7.5 মাত্রার ভূমিকম্পে বাড়িঘর, সেতুর ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি হয়নি কোনো। এতে আহত হন অন্তত 34 জন। সে সময় নিয়মিত আফটার শকের কারণে দীর্ঘ সময় ঘরের বাইরে ছিলেন আতঙ্কিত হাজারো জাপানি পরিবার। এ ছিল আজকের মতো। সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।